আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায় ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, 1 নম্বরে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? উত্তরটি হবে খ নাম্বার, ট্রোপোমণ্ডল। 2 নম্বরে বলা হচ্ছে স্ট্রাটোপোমণ্ডলের বৈশিষ্ট্য হলো এটি নিচের কোনটা কোনটা, তাই না? স্ট্রাটোপোমণ্ডলের বৈশিষ্ট্য নিচের কোনটা কোনটা? উত্তরটি কিন্তু এখান থেকে হবে তোমাদের গ নাম্বার 2 ও 3, তাই না? অর্থাৎ বিমান চলাচলের উপযোগী এবং অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম। আচ্ছা, এরপর 3 নম্বরে তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো। 3 এবং 4 নম্বরের জন্য তোমাদেরকে কিন্তু একটি কি দেওয়া হয়েছে বলো তো? 3 এবং 4 নম্বরের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে অনন্য তার বাবার সঙ্গে সিলেট বেড়াতে যান। সেখান থেকে তারা জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। দূর থেকে দেখলো পাহাড়ের ঢালে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিপরীত ঢালে বৃষ্টি হয় না সে জেনেছে। অনন্য কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল? উত্তরটি হবে খ নাম্বার, শৈলোৎক্ষেপ, তাই না? উত্তরটি হবে খ নাম্বার, শৈলোৎক্ষেপ। এরপর 4 নম্বরে বলা হচ্ছে দেখো যে পাহাড়ের অপর ঢালে বৃষ্টি না হওয়ার কারণটা কি? উত্তরটি হবে ক নাম্বার, বায়ুতে জলীয় বাষ্পের অভাব এবং বায়ু উষ্ণ ও শুষ্ক হওয়া। উত্তরটি হবে কিন্তু ক নাম্বার 1 ও 2, 1 ও 2, তাই না? আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নগুলো দেখি দেখো। এরপরে তোমাদেরকে 5 নাম্বার বলা হচ্ছে মৌসুমী বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে গ নাম্বার 2 ও 3, অর্থাৎ ঋতু আশ্রয়ী বায়ু। শীত ও গ্রীষ্ম ঋতুভেদে এ বায়ুর দিক পরিবর্তন হয়, তাই না? আচ্ছা, গ নাম্বার উত্তরটি হবে। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে ফেলি। চলো, 1 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে ক খ গ খ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। তো দেখো, ক নম্বরে বলা হচ্ছে বায়ুমণ্ডল কি? উত্তর দেখো, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমণ্ডল। খ নম্বরে বলা হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকার সুবিধা কি বর্ণনা করো। উত্তর, বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদান হলো নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস বেশি থাকার কিছু সুবিধা রয়েছে। প্রাণীজগৎ সরাসরি এই গ্যাস ব্যবহার না করলেও কতগুলো গুটি জাতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। এই গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করে। এছাড়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনের সংগ্রহ করে সার উৎপাদন কাজে ব্যবহার করা হয়। বাতাসে নাইট্রোজেনের বেশি থাকায় তা বাতাসের অন্যান্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে। এবার গ নম্বরে বলা হচ্ছে কি দেখো, যে কিউ স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তাই না? তো আমরা দেখি উদ্দীপকটাকে দেখি, উদ্দীপকে কিউ স্তর, তাই না? উদ্দীপকের আমাদেরকে এই যে চিত্রটি দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু কিউ স্তরের কথা আমাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলের কিউ স্তর, তাই তো? আচ্ছা, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল অবধি কয়েকটি স্তর রয়েছে, তাই না? তো এখান থেকে কিউ স্তরটার বিস্তারিত আমাদেরকে কিন্তু বলতে হবে। তো আমরা একটু উত্তরটি দেখে ফেলি দেখো। চিত্রে চিহ্নিত স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার, তাই না? বা স্ট্রাটোমণ্ডল। ট্রোপোপজের উপর যে বায়ুস্তর আছে তার নাম স্ট্রাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপর এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার বিস্তৃত। এই স্তরের মধ্যে দিয়ে যতই উপরে ওঠা যায় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে এবং প্রায় 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা সবচেয়ে বেশি, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস হয়। স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম স্ট্রাটোপোজ, তাই না? স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ বায়ুমণ্ডলের এই অংশ ওজোন স্তর, অর্থাৎ ওজোন গ্যাস অস্তিত্ব। ওজনের জন্য শুধু যে তাপমাত্রা বাড়ে তা নয়, বা তাই নয়, বায়ুমণ্ডলের এই অংশে ওজোন গ্যাসের স্তরটি আছে বলে সূর্য থেকে যেসব ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বিচ্ছুরিত হয় সেগুলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। এরপর আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি একটু দেখে দেখো। আর এবং এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, তাই না? আমরা চিত্রে যে বেশ কয়েকটি স্তর দেখলাম, তাই না? তো আমাদের বলা হচ্ছে আর এবং এস এর মধ্যে কোন স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তরটি আমরা দেখে দেখো। চিত্রের আর হলো মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার, এস হলো তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। তাপমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যে আমাদের জন্য তাপমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ। নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করা হলো।
স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুস্তরের নাম মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। স্ট্র্যাটোপোজের উপর এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার বিস্তৃত। 80 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমে হয় 93 ডিগ্রি সেলসিয়াস। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো মেসোস্ফিয়ারের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। আবার মেসোপজ হতে ঊর্ধ্বে থার্মোস্ফিয়ার অবস্থিত। এখানে বায়ুর উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ার বলে। মধ্যাহ্নে এই স্তরের উষ্ণতা প্রায় 1090 ডিগ্রি সেলসিয়াস। এখানে বায়ু খুব হালকা, কার্যত বায়ুশূন্য বলে এখানে তাপের পরিবহন অতি নগণ্য। আয়নাইজেশনের জন্য এই অঞ্চলকে আয়নোস্ফিয়ার বলা হয়। বেতার এই স্তর থেকে প্রতিফলিত হয়, তাই না? আচ্ছা, এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। চলো, তোমাদেরকে কিন্তু 2 নম্বর সৃজনশীলের জন্যও এখান থেকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? একটি উদ্দীপক কিন্তু দেওয়া হয়েছে। চলো আমরা পর্যায়ক্রমে উত্তরগুলো একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে থামাসিন কি? থামাসিন একটি স্থানীয় বায়ু। এরপর বলা হচ্ছে ফ্রেলের সূত্রটি লিখো। দেখো, সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এ বেঁকে যাওয়ার ফেরেলের সূত্র নামে পরিচিত। ফেরেলের সূত্র দ্বারা প্রমাণ করায় যে আহ্নিক গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রভাবিত হয়ে থাকে। নিরক্ষের রেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রভাবিত হয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে যায়। এরপর আমরা গ নম্বরের প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মানচিত্রে EFGH স্থানে বিরাজমান বায়ু প্রবাহ ব্যাখ্যা করো। উত্তরটি আমরা একটু দেখে দেখো। মানচিত্রে EFGH স্থানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুপ্রবাহ বিরাজমান। নিরক্ষীয় নিম্নচাপ বলয় হতে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মর্করীয় উচ্চতায় বলয় হতে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক হতে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক হতে প্রবাহিত হয়ে থাকে। প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এই বায়ু প্রবাহের দিকে অনুসরণে যাতায়াত করত বলে এগুলো আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে। EFGH দক্ষিণ গোলার্ধে অবস্থিত হলে বলে এটি দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর আওতাভুক্ত। এই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, অর্থাৎ এই অঞ্চলের বায়ু থেকে বায়ু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে উত্তর দিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যেতে থাকে। এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রায় 22.54 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই বায়ু নিরক্ষরেখার নিকটবর্তী হলে অত্যাধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায়। এভাবে EFGH অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু অনবরত নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখি। দেখো, বলা হচ্ছে IJKL এবং PQRS স্থানের বায়ুর বেগ কি একই রকম? তোমার মতামত বিশ্লেষণ করো। IJKL এবং PQRS স্থানের বায়ুর বেগ একই রকম নয়। এর মূল কারণ স্থানগত ভিন্নতা। নিচে সম্পর্কে আমরা মতামত উপস্থাপন করা হলো। আচ্ছা, চিত্রে উল্লেখিত JKL ও PQRS স্থান দুটি যথাক্রমে উত্তর গোলার্ধের 300 থেকে 600 অক্ষাংশ এবং দক্ষিণ গোলার্ধের 300 থেকে 600 অক্ষাংশের মধ্যে অবস্থিত। 300 থেকে 600 অক্ষাংশের মধ্যে সাধারণত পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। UKL স্থানটি স্থলভাগে অবস্থিত হওয়ায় বায়ু প্রবাহের গতিবেগ কম। অপরদিকে PQRS স্থানটি জলভাগের উপর অবস্থিত হওয়ায় বায়ু প্রবাহের গতিবেগ বেশি। 300 অক্ষাংশের কিছু বায়ু পৃথিবীর গা ঘেঁষে মেরুর দিকে 600 অক্ষাংশ পর্যন্ত পৌঁছালে মেরু এলাকা থেকে আগত শীতল ও ভারী বায়ুর মুখোমুখি হয়। এখানে অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে এবং এক অংশ মেরু বৃত্তের নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। একে পশ্চিমা বায়ু বলে। এ বায়ু নিয়ত প্রবাহ নয়। এর প্রভাবে মহাদেশগুলোর পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। উত্তর গোলার্ধে এ বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে স্থলভাগের আয়তন বেশি বলে স্থানীয়ভাবে এ বায়ুর গতির বেগ পরিবর্তন ঘটে। এখানে কিন্তু বেগ হবে। তবে দক্ষিণ গোলার্ধে পানির ভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ু বাধাহীন প্রবাহিত হয়। প্রায় 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি। সুতরাং উপরোক্ত
কারণে বা উপযুক্ত কারণে দক্ষিণ গোলার্ধের PQRS স্থানটিতে উত্তর গোলার্ধের JKL স্থানের চেয়ে বায়ু প্রবাহের গতিবেগ বেশি হয়, তাই IJKL এবং PQRS স্থানের বায়ুর বেগ একই রকম নয়। এছাড়া এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি। এরপর তোমরা দেখো এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে লিখে দিয়েছি। প্রথমে বলা হচ্ছে তোমাদেরকে 1 নম্বরে চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে। উত্তর দেখো, যে জলবায়ুতে বছরের বিভিন্ন সময় তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয়, অর্থাৎ গ্রীষ্মকালে অত্যন্ত বেশি গরম এবং শীতকালে অত্যন্ত বেশি ঠান্ডা পড়ে, তাকে চরম ভাবাপন্ন জলবায়ু বলে। এই ধরনের জলবায়ু সাধারণত মহাদেশের অভ্যন্তরভাগে দেখা যায়, কারণ সেখানে সমুদ্রের প্রভাব কম থাকে, ফলে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হয় এবং বার্ষিক তাপমাত্রা ব্যাপ্তি অনেক বড় হয়। এরপর আমরা পর্যায়ক্রমে সবগুলো প্রশ্ন উত্তর তোমাদেরকে এখানে কিন্তু করে দিয়েছি, তোমরা একটু ভিডিও পজ করে দেখে ফেলবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।